দর্শক, যুক্তরাষ্ট্র ১৪টি দেশের উপরে কতটুকু কমিয়েছে কর কিংবা কতটুকু বাড়িয়েছে, সে শুল্ক হার ধার্য কি পরিমাণে করেছে তার একবার আপনাদের সামনে একটু দেখাবো। এবং আমরা জানিয়ে রাখি প্রথমেই যে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কিন্তু যুক্তরাষ্ট্র, এবং তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তাদের বাণিজ্যের কি অবস্থা, আমরা তা একবার চোখ বুলিয়ে নিতে চাই। আপনারা জানেন ২০২৪ সালে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের যে আমদানি সেটা ছিল প্রায় $৪,১১০ বিলিয়ন ঘরে। রপ্তানিও কিন্তু কম নয়, $৩,১৯১ বিলিয়ন। অর্থাৎ সারা পৃথিবী থেকে যে ধরনের আমদানি রপ্তানি যুক্তরাষ্ট্রে হয়েছে তার যে চিত্র সেখানে কিন্তু দেখা যাচ্ছে, সেখানে ঘাটতিটাও কিন্তু কম না, বেশ বড় ধরনেরই, প্রায় $৯১৮ বিলিয়ন। 22.৫% এই হিসেবটুকুকে কমাতে এবং বাড়াতে কিংবা সহজ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে ক্ষমতা নিয়েছেন সেদিন থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপগুলোর মধ্যে একটি কিন্তু হচ্ছে শুল্ক। এই শুল্কের প্রভাবগুলো আসলে কি ধরনের পড়ছে আমরা দেখতে পেয়েছি। এখন এসেও কিন্তু বড় ধরনের পরিবর্তন এবং যে ঘাটতিটুকু আছে সেটি কমানোর জন্য কিন্তু তিনি বারবার বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করছেন, বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি বছর ব্যবধানে দেখতে চাই যে আসলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিটা আসলে কি পরিমাণ ছিল, 20 থেকে 24-এর দিকে নজর দেই। দর্শক, আমরা একটু যদি দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি প্রায় $600 বিলিয়ন বাণিজ্য ঘাটতি যখন ছিল 2020-এ, 21-এ এসে কিন্তু সেটি 900-তে চলে গিয়েছে। ওই সময় কিন্তু একটা করোনা মহামারীর একটি চাপ ছিল, সেখান থেকে বেরিয়ে 2022-এ এসে সেই ঘটনাটি দেখতে পাচ্ছি কিছুটা কমেছে, 875-এ নেমে এসেছে প্রায় 950-র ঘরে, সেখান থেকে 800-তে নিয়ে এসেছে কিন্তু 2023-এ। 24-এ এসে অর্থাৎ একেবারে শেষ প্রান্তে এসে ডোনাল্ড ট্রাম্পের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ তিনি ক্ষমতা নেয়ার আগের অবস্থাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কিন্তু ততদিনে $900 বিলিয়ন ঘরে ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে তারা আসলে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তা হচ্ছে দেশগুলোর সাথে শুল্ক ব্যবধান কমানোর জন্য শুল্ক আরোপ করা। এর মধ্যে সবচেয়ে বড় শুল্কের যে ব্যবস্থা এবং ব্যবধানটুকু সেটা কিন্তু সবচেয়ে বড় চীনের সাথে। চীন এবং যুক্তরাষ্ট্রের যে ধরনের সম্পর্ক রয়েছে বাণিজ্যের, সেটি কিন্তু পৃথিবীর মধ্যে অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছি যে 2024-এ যে অবস্থাটুকু সেটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অবস্থার দিকে তাড়ালে কিন্তু আপনারা দেখতে পাবেন আমদানি এবং রপ্তানির মাঝখানে কিন্তু প্রায় $270 বিলিয়ন একটি ঘাটতি আছে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিমাণ ঘাটতি সারা যুক্তরাষ্ট্র জুড়ে হয়েছে, যুক্তরাষ্ট্র যে ধরনের শুল্ক আরোপ করেছে পৃথিবীতে, তার 30% কিন্তু চীনের সাথেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এত বড় ঘাটতির জন্যই এবং এত বড় সামনে জিনিসটাকে সামনে আনার জন্য তারা চেষ্টা করেছে অন্যান্য দেশের উপরও কিন্তু আরোপ করতে। চীনের সাথে যে ধরনের দ্বন্দ্ব সামরিক বাণিজ্যিক তা কিন্তু আরও বড় হচ্ছে এবং এই ঘাটতিটাও কিন্তু বুঝিয়ে দেয় যে এই ঘাটতি পূরণের জন্য যুক্তরাষ্ট্র যে সার্বিক অবস্থাটুকু রয়েছে সেটিও কিন্তু কমাতে অনেকটা ঝিকে মেরে মাকে শেখানো বা মাকে মেরে ঝিকে শেখানো যে শব্দটাকেই কিন্তু বলেন না কেন, আসলে অন্যান্য দেশের উপরেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। আমরা এবার চলে যাচ্ছি এবার এই যে ঘাটতিটুকু আছে নতুন করে যেটি আছে মার্কিন শুল্ক হার যেটি আরোপ করা হয়েছে, সে আরোপের দিকে যদি নজর দেন তাহলে কিন্তু দেখতে পাবেন বেশ বড় ধরনের পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা কমলেও বাংলাদেশের উপর কিন্তু সে 35% শুল্কের যে বিষয়টুকু আছে সেটি রয়ে গেছে। ক্যাম্বোডিয়াতে 36, ইন্দোনেশিয়া, জাপান এবং মিয়ানমার সবচেয়ে বেশি কিন্তু রয়ে গেছে মিয়ানমারে। জাপানে কিন্তু তারা যেহেতু সম্পর্কটুকু ভালো জাপানের সাথে, সেই সাথে চীনের সাথে ভূ রাজনৈতিক দ্বন্দ্বেও কিন্তু জাপানকে সবচেয়ে বেশি দরকার, তাদের প্রতি কিন্তু মাত্র 25% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা যদি এবার অন্যান্য দিকে যদি নজর দেই, সেটি হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটিকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে, কে কোন দিকে কিভাবে যাবে সেটা নিয়েও কিন্তু বেশ আলোচনা চলছে। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে কিন্তু বাংলাদেশের যে আমদানি এবং রপ্তানি সেটি কিন্তু ঘাটতিটুকু প্রায় 28%, অর্থাৎ $5.7 বিলিয়ন আমদানি এবং রপ্তানি ঘাটতি রয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাথে। $2.1 বিলিয়ন বাণিজ্য আমদানির বিপরীতে মাত্র $7.7 বিলিয়ন কিন্তু রপ্তানি যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে ঘাটতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। 11 তারিখ মিটিংয়ের কথা আছে, সেখানে দেখা যাবে আসলে কোথায় আমরা চলে যেতে পারি। দর্শক, আমরা এই বিষয়ে আলোচনার জন্য আরও বিস্তারিত বিভিন্ন খাতের দিকে নজর দিব। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ও বাণিজ্য বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের সাথে এত ধরনের বড় বাণিজ্যের যে ঘাটতিটুকু রয়েছে সেটি আসলে এই শুল্ক আরোপের বিষয়টুকু কি শুধুমাত্র সারা বিশ্বজুড়ে এই বাণিজ্য ঘাটতির জন্যই হচ্ছে, নাকি শুল্ক আরোপের বিষয়টুকু নিয়ে অন্য কোনো ধরনের ভূ রাজনৈতিক এবং সামাজিক এবং সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র? আপনাকে ধন্যবাদ। আসলে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘাটতি মোকাবেলা করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা, এবং এটি তাদের খামখেয়ালিপূর্ণ যে বাণিজ্য নীতি তারা নিয়েছে তারই খানিকটা রসনালে বাংলাদেশ পড়েছে আর কি। এটা শুধু বাংলাদেশ না, আপনি ঠিকই দেখিয়েছেন, অনেক দেশের উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বড় মাত্র শুল্ক বসিয়েছে। মনে রাখতে হবে যে বাণিজ্য ঘাটতি
বিশেষ করে যদি আপনি বলেন শুধুমাত্র গুডস সেক্টরে, মানে পণ্যের যে ঘাটতি, এটার কথা যদি আপনি চিন্তা করলে হবে না। পণ্যের ঘাটতি অনেক দেশে থাকে, বাংলাদেশেও কিন্তু পণ্যের ঘাটতি থাকে বছর পর বছর। যাদের ঘাটতি বাণিজ্য থাকে তখন তারা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে অতিরিক্ত তাদের সরবরাহ থাকে। এই জন্যই তো আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি বিনিয়োগ হয়, এই জন্য আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পায়। কাজে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তটা আসলে ঠিক না। কিন্তু তার একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা হচ্ছে যে চায়নার সঙ্গে একটা শক্তভাবে ডিল করা, এবং চায়নাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উনি রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিতে চান। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে চায়না তার একটা শক্ত কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফিরে আসি বাংলাদেশের প্রসঙ্গে, বাংলাদেশের মতো এই দেশগুলোর উপরে শুল্ক চাপিয়ে যদি তার বাণিজ্য নীতিতে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে ঘাটতি খুব সামান্যই কমবে। হ্যাঁ, তা কিন্তু বড় বড় যারা প্লেয়ার আছে, সেটা চায়না আছে, ইন্ডিয়া, ভিয়েতনাম, ইউরোপিয়ান ইউনিয়ন, এই জাপান, কোরিয়া, এইসব দেশগুলোর সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অত্যন্ত বেশি। কাজে সেই ঘাটতি যদি মার্কিন যুক্তরাষ্ট্র পূরণ করতে না পারে, বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, এইসব ছোটখাটো দেশকে ধরে তাদের কয়টা লাভ হবে না। 3 মাস কিন্তু সময় পাওয়া গিয়েছিল। 3 মাস আগে থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের উল্লঙ্ঘন আমরা দেখতে পেয়েছি। সারা পৃথিবীকে তিনি সতর্ক করেছেন কি করতে হবে বলেছেন। এলন মাস্ককে নিয়ে এসেছেন ডজ থেকে, যাতে তাদের $37 ট্রিলিয়ন যে ঘাটতি আছে, তাদের যে ঋণ আছে সেটি কমিয়ে যাতে 5 বিলিয়ন আরও কমানো যায়, 5 ট্রিলিয়ন কমানোর বিষয়, সেটি আবার কিন্তু ঋণ করে নেওয়ার বিষয়টুকু চলে আসছে। 3 মাস আগে থেকে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি বিশ্বে আসলে কি ধরনের প্রভাব ফেলবে আগামী পরবর্তী সময়ের মধ্যে এসে? প্রথম কথা, মার্কিন যুক্তরাষ্ট্র 3 মাস পরে এসে তারা বলছে তাদের সেই রেসিপ্রোকাল ট্যারিফস বা নতুনভাবে ধার্য করা ট্যারিফ কার্যকর করবে। তো কিন্তু এই 3 মাসের মধ্যে তারা কিভাবে অন্য দেশগুলোর সঙ্গে নেগোসিয়েশন করবে তার কোনো রূপরেখা দিতে পারে না। কাজে নেগোসিয়েশন প্রসেসটা খুবই কিন্তু অ্যাডহক বেসিসে ছিল। আর যেসব দেশ তারা নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, সেগুলোর উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আরোপিত চুক্তি বা শর্ত সমূহ একরকম জোর করে চাপিয়ে দিয়েছে। যদি আপনি মনে করেন যে ভিয়েতনামের সঙ্গে তারা একটা চুক্তি করেছে, এই চুক্তিটাকে যেটুকু ইনফরমেশন আমরা জানি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিচ্ছে তাদের মার্কেটে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের উপরে 20% ঢালাও তারা শুল্ক বসাবে। এইটা খুবই একটা আনফেয়ার একটা সিস্টেম। এই সিস্টেম আগে আমরা বিশ্ববাসী কোনো সময় দেখে না, যেটা ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছেন। মনে রাখতে হবে 3 মাস যে সময় ছিল সেখানে বাংলাদেশকে সঙ্গে নেগোসিয়েশন করার জন্য কি এনাফ সময় দেওয়া ছিল? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দেশের সঙ্গে এভাবে থ্রেড করে যার কাছ থেকে যতখানি সুবিধা আদায় করা যায়। এটা কোনো প্রপার বাণিজ্য নীতির যে আমরা বলি যে নেগোসিয়েশন, সেটা কিন্তু ছিল না। এটার সঙ্গে দেখুন, আমি বলবো এটাও ঠিক যে বাংলাদেশে যে প্রস্তুতি ছিল সেখানে কিন্তু প্রস্তুতিটাকে সার্বিক করা যায় না। আরো একটু হয়তো আলোচনা করলে ভালো হতো। শোনা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কন্ডিশন দিয়েছিল তাতে বলা হয়েছিল নন ডিসক্লোজার প্রিন্সিপাল এগ্রি করতে হবে, মানে সরকার এইসব শর্ত সমূহ ওপেনলি আলোচনা করতে পারবে না। এটাও যদি হয়ে থাকে তাহলে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে এটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদেরকে নাই। মনে রাখতে ডক্টর হবে রাজ্জাক, বাংলাদেশ বিষয়ে আরো বেশ কয়েকটি প্রশ্ন আসে, তবে ছোট্ট একটি রিপোর্ট দেখে এসে আপনার সাথে আবারও যুক্ত হচ্ছে। দর্শক, আপনারা জানেন সংবাদের শুরু থেকে ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে আছেন, এবং যে ধরনের কথা হচ্ছিল সেটি হচ্ছে শুল্ক আরোপের বিষয়টি। বাংলাদেশ প্রসঙ্গে আরেকবার আসতে চাই। আমরা কিন্তু 3 মাস সময় পেয়েছি। 3 মাসে আমাদের প্রস্তুতি আসলে সঠিক ছিল কিনা, আমরা আসলে প্রস্তুত ছিলাম কিনা, কিংবা যে ধরনের আলোচনা টেবিলে বসে সম্পাদন করার কথা, শেষ মুহূর্তে এসে বাণিজ্য উপদেষ্টার ছুটে যাওয়া, বাণিজ্য সচিবের এখানে থেকে কথা বলা, সব মিলিয়ে আমরা কি সঠিক জায়গায় আছি কিনা, সঠিক পদক্ষেপ নিয়েছি কিনা? যে আমি যে ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই যে নেগোসিয়েশনটা হচ্ছে, আমরা বাণিজ্য নেগোসিয়েশন বলতে যেটা বুঝি সেই প্রক্রিয়াগুলো এখানে কিন্তু সঠিকভাবে ফলো করা হয় না, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করে না। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রস্তুতি খানিকটা ঘাটতি থাকতে পারে। আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু ডিসকাশন দেখি নাই যে সরকারি প্রক্রিয়ার সঙ্গে বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক বা অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে সেই আলোচনাটা যথেষ্টভাবে হয় না। এটা একটা অন্যতম বাধা কেউ কেউ বলে থাকছেন, এটা আমরা শুনতে পেয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কন্ডিশন ইম্পোজ করেছিল যে এই আলোচনার যেসব শর্ত আছে যেগুলো চিঠিতে দেওয়া হয়েছিল, এটা অন্যদের সঙ্গে ওপেনলি আলোচনা করা যাবে না। এই শর্ত যদি থাকে তাহলে হয়তো সেখানে উন্মুক্ত আলোচনা করার সুযোগও কিন্তু ছিল না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আরও একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র যে সুবিধা চাচ্ছে সেই সুবিধাটা হচ্ছে এরকম যে আমাদের বাজারে তাদের অবাধ বাণিজ্য সুবিধা, যে আমরা সবকিছু তাদের পণ্যের ডিউটি ফ্রি দিব, হ্যাঁ, প্লাস তারা আমাদের উপর একটা ডিউটি ইম্পোজ করবে, যেটা তারা ভিয়েতনামের জন্য করেছে। ভিয়েতনামের মডেলটা যদি তারা ব্যবহার করে থাকে
তাহলে সেখানে যে কোনো দেশই কিন্তু অসহায় হয়ে পড়বে। বাংলাদেশে দেখুন সমস্যা চিন্তা করেন, আমরা কি ঢালাওভাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যকে ডিউটি ফ্রি সুবিধা দিতে পারি? সেই প্রশ্ন কিন্তু আছে। সেটা দিলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস উপর প্রবলেম হতে পারে, আমাদের রিজার্ভ ইস্যু থাকতে পারে। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যে পণ্যগুলো তৈরি করে এগুলা কিন্তু বেশ এক্সপেন্সিভ, এক নম্বর। অনেকটা বিলাস দ্রব্য। যদি আপনি অটোমোবাইলস থেকে চিন্তা করেন, গাড়ির বাজারে তাদের সুনাম আছে, তারা অনেক ভালো গাড়ি তৈরি করতে পারে। এগুলোর জন্য কিন্তু বাংলাদেশে যে শুল্ক নীতি আছে সেই শুল্ক নীতিতে কাস্টম ডিউটির পাশাপাশি কিন্তু বড় মাপের সাপ্লিমেন্টারি ডিউটি কিন্তু আছে। আমরা চাই যে এইসব পণ্যে যেন কিছুটা শুল্ক থাকুক, আমরা যেন আমদানি নিরুৎসাহিত করতে পারি। এখন আমি যদি ঢালাওভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ডিশনালিটিস মেনে নিই, তাহলে আমরা কি সেগুলোকে অ্যাফোর্ড করতে পারবো? এটার সঙ্গে কিন্তু আমাদের অন্যান্য ম্যাক্রো ম্যানেজমেন্টেরও কিন্তু ইস্যু আছে। ডক্টর রাজ্জাক, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, 35% শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে। বাজার সক্ষমতার বিষয় আসছে, আমরা আসলে টিকে থাকার যে লড়াইটুকু সেটি আসলে টিকে থাকতে পারবো কিনা, আর এই সময়টুকুর মধ্যে কি ধরনের পদক্ষেপ শক্ত নেওয়া উচিত যাতে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটি বাণিজ্যিক সুসম্পর্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অবস্থানটুকু আরো সঠিক করতে পারি? জি, 35% শুল্ক আমাদের পাশাপাশি অন্য দেশগুলোর উপরেও কিন্তু শুল্ক থাকবে। হ্যাঁ, যেমন ভিয়েতনাম সবচেয়ে ভালো সুবিধা পেয়েছে, তাদের উপরে 20% শুল্ক আছে। এটার ইমপ্লিকেশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের দাম বাড়বে, কারণ সব দেশের উপরে শুল্ক বসানো হচ্ছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের দাম বাড়ে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের আমদানি কমবে। আর যদি আমদানি করে, তার মানে হচ্ছে আমাদেরকে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট হয়ে যাওয়া বাজারে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। আমাদের জন্য একটা বিপদের আশঙ্কা হচ্ছে যদি অন্য দেশগুলোকে আমাদের থেকে কম ট্যারিফে ঢোকার সুবিধা দেওয়া হয়, সেটা আমাদের একটা অতিরিক্ত প্রেশার তৈরি করবে। আর আপনার প্রশ্ন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করে ধরে রাখার একটা উপায় হচ্ছে নেগোসিয়েশন চালিয়ে যাওয়া। মনে রাখতে হবে ওই পরাশক্তির তুলনায় আমরা অত্যন্ত ক্ষুদ্র শক্তি। আমাদের সঙ্গে আলাপ আলোচনা এটা চালিয়ে যাওয়া ছাড়া আমাদের এই মুহূর্তে হয়তো তেমন কিছু করার নাই। তবে আমি এটা মনে করি আমাদেরকে হয়তো সময় আছে। অনেক সময় বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প উনি আগে থ্রেট করেন, তারপরে একটু সময় দেন যেন এটাকে রিনেগোশিয়েট করা যায়। আমাদেরকে বুঝতে হবে সেখানে আমাদের খানিকটা সময় আছে, কিন্তু যদি থাকে আমরা খানিকটা দেন দরবার করে যদি এই শুল্ক খানিকটা কমাতে পারি, তাহলে হয়তো সেটা আমাদের জন্য একটা অতিরিক্ত সুবিধা হতে পারে। কিন্তু এই মুহূর্তে পুরো প্রসেসটা হচ্ছে অনিশ্চয়তা। আমরা কেউ কিছু জানি না যে বিহাইন্ড দ্য ডোর ট্রেড পলিসি, ট্রেডের বাইরে অন্য কিছু আলোচনা করা হচ্ছে কিনা, এটা আমরা জানি না। ডক্টর রাজ্জাক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর রাজ্জাক, এবং আমরা আজকে কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে শুল্ক আরোপের বিষয়টুকু রয়েছে সেই বিষয়।